whenever we are discussing bleeding and clotting disorders, so the very first thing that comes to our mind হচ্ছে platelet. তো তাহলে প্লেটলেটের ফার্স্টে হোয়াট ইজ হিমোস্ট্যাসিস উই উইল ডিসকাস, দেন প্লেটলেট দ্যাট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। তো প্লেটলেট কি, কিভাবে কোত্থেকে তৈরি হয় এটসেট্রা উই উইল বি ডিসকাসিং। দেন দি আদার টু থিংস হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরস, সেটা তোমরা ফিজিওলজিতে পড়েছো, আমি ইনফ্লামেশন করানোর সময় একবার বলেছিলাম ইনফ্লামেটরি মিডিয়েটার্সের সময়। দেন দের ইজ সামথিং কল ফিব্রিনোলাইটিক সিস্টেম, উই উইল ডিসকাস হোয়াট ইজ দ্যাট। দেন কি ইনভেস্টিগেশন করবে টু ডায়াগনোজ দিস কাইন্ডস অফ ডিজিজেস। তারপরে হচ্ছে যে উই উইল বি ডিসকাসিং হাউ টু ক্লাসিফাই দ্য ডিসঅর্ডার্স, এবারে ব্লিডিং ডিসঅর্ডার কি, ক্লটিং ডিসঅর্ডার কি, অ্যান্ড দেন দ্যাট উইল বি দি এন্ড অফ ইট। আচ্ছা, তো তাহলে ফার্স্ট থিং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে বডিতে ব্লাড ফ্লো করছে, তো ব্লাডের ফাংশন কি, মানে মেইন ফাংশন কি ব্লাডের? ট্রান্সপোর্ট। কি ট্রান্সপোর্ট করবে? অক্সিজেন। এছাড়া এনি কাইন্ড অফ নিউট্রিয়েন্ট, হরমোন, মেটাবোলাইট, এনিথিং। তাহলে আর তার সাথে হচ্ছে যে ইট উইল বি আমাদের যে মানে বাই প্রোডাক্টস, দ্যাট ইজ প্রোডাক্ট অফ মেটাবলিজম, সেটা বডি থেকে সরিয়ে দিতে হবে। তো এই কাজটা করার জন্য দ্য ব্লাড হ্যাজ টু স্টে ইন আ ফ্লুইড স্টেট, তাই তো? তাহলে আমরা যে ডিসকাশন করছি ব্লিডিং অ্যান্ড ক্লটিং ডিসঅর্ডার, তাহলে টু থিংস আর ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্লাডটাকে ইট হ্যাজ টু স্টে ইন আ ফ্লুইড স্টেট টু কন্টিনিউ ইটস ফাংশন। তার সাথে সাথে যদি কোথাও ইনজুরি হয় বা যদি কোথাও ব্লিডিং হয়, দেন দ্য ব্লাড হ্যাজ টু ক্লট, আদারওয়াইজ তো পুরো তোমার পেশেন্টের পুরো ব্লাড লস হয়েই পেশেন্ট ডেথ হয়ে যাবে। তাহলে টু থিংস, একটা হচ্ছে আমাদের ব্লাডটা নর্মালি ফ্লুইড থাকবে, আর যখন সেখানে কোনো ইনজুরি হলো, কোনো তোমার ডিসরাপশন হলো, তখন ইট হ্যাজ টু ক্লট। ঠিক আছে? তাহলে এই যে প্রসেস, মানে হাউ দিস টেকস প্লেস, ওটা একটা interactions between blood vessel, platelet and coagulation factors. So there are actually three things that is involved in the process of keeping blood in a fluid state and resulting in blood hemostasis when needed. আচ্ছা, তাহলে এই যে হিমোস্টেসিস টার্মটা ইউজ করলাম, হিমোস্টেসিস কথাটার মানেটা কি? হিমোগ্লোবিনে আমরা হিম ওয়ার্ডটা পেয়েছি, এখানে হিমোস্টেসিসে হিম ইজ অলওয়েজ মিন্স ব্লাড, স্ট্যাসিস মানে স্টপেজ বা হল্ট। তাহলে স্টপেজ অফ ব্লিডিং বাই ফাইব্রিন ক্লট প্লাগিং, এটা একটা জাস্ট লে পার্সনের জন্য একটা টার্ম, মানে ডেফিনেশন এক্সপ্লেন করা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মিনস হিমোস্টেসিস। তাহলে ইট ইজ আ কমপ্লেক্স ন্যাচারাল ফিজিওলজিক্যাল রেসপন্স। ওয়াই কমপ্লেক্স? উই উইল কাম টু ইট। তাহলে মেইন কথা হচ্ছে যে আমাদের যখন একটা ব্লিডিং বন্ধ করতে হবে, তখন এই যে স্টপেজ অফ ব্লাড, দ্যাট ইজ হোয়াট উই মিন বাই হিমোস্টেসিস। ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের হিমোস্টেসিস হতে গেলে কি হতে হবে? তো হিমোস্টেসিস দেয়ার আর টু অ্যাসপেক্টস, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে? তাহলে যদি আমরা স্টেপস দেখি, তাহলে ইনিশিয়াল ইভেন্ট হবে দিস ইজ ইনজুরি টু দ্য ভেসেল ওয়াল, ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে। তাহলে যদি ব্লিডিং হতে হয়, ওই ব্লিডিং হতে গেলে ভেসেল ইনজুরি হতে হবে, দ্যাট ইজ দ্য ইনিশিয়েটিং ইভেন্ট। এবারে মোটামুটি কি হবে? there is an early hemostatic response and there is a late hemostasis response, and once the hemostasis has been secured, the next step is what we call fibrinolysis. Early hemostasis response, late, and what মানে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে ফাইনাল স্টেজ হবে fibrinolysis। কিসের কি মানে? we will come to it. দেখো, please try to follow this picture very carefully. This is a blood vessel. ঠিক আছে? একটা ব্লাড ভেসেল যখন আমরা ডেসক্রাইব করছি, তখন উই ক্যান সি যে এইটা লিউমেন অফ দ্য ব্লাড ভেসেল। লিউমেনের মধ্যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ রেড সেল, জাস্ট টু শো দ্যাট দিস ইজ দ্য লিউমেন। এবারে এই লিউমেনের মধ্যে এই যে লাইনিংটা দেখছো, দিস ইজ দ্য এন্ডোথেলিয়াল লাইনিং। অল ব্লাড ভেসেলস আর লাইনড বাই এন্ডোথেলিয়াল সেলস। দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাট সেলস, এই ফ্ল্যাট সেলস গুলো লাইনিং দ্য ব্লাড ভেসেল, দ্যাট ইজ দ্য এন্ডোথেলিয়াল, তাই তো? এবারে যদি একটা ইনজুরি হয়, তাহলে কি হবে? সেই পয়েন্টে যেখানে ধরো ইনজুরি হলো, এই যে সাপোজ এই জায়গাটা ইনজুরি হয়েছে, তাহলে দ্য ফার্স্ট থিং দ্যাট উইল হ্যাপেন ইজ এখানে তোমার এন্ডোথেলিয়াল সেলের লস হবে। এন্ডোথেলিয়াল সেল হ্যাজ টু রাপচার। এন্ডোথেলিয়াল সেল ইজ লাইনিং দ্য এন্টায়ার ব্লাড ভেসেল অন দ্য লুমিনাল সাইড। তাহলে যদি ওই ভেসেল থেকে ব্লিডিং হতে হয়, তাহলে দ্য এন্ডোথেলিয়াল সেল উইল রাপচার, তাই তো? তাহলে কি হলো? ফার্স্ট স্টেপ যেটা হবে ভেসোকনস্ট্রিকশন। এন্ডোথেলিয়াল সেল যেই রাপচার হবে, তখন এন্ডোথেলিন secreted by endothelial cell will cause initial vasoconstriction of the blood vessel.
ভেসো কনস্ট্রিকশন যদি হয় তাহলে কনস্ট্রিকশন হওয়ার জন্য ব্লাড ভেসেলটাকে যদি আমি কনস্ট্রিক্ট করে দিই তাহলে ওখানে দ্যাট ইজ অ্যান ইনিশিয়াল রেসপন্স টু প্রিভেন্ট দ্য ব্লিডিং। তাহলে ফার্স্টে কি হলো, ভেসো কনস্ট্রিকশন। তারপরে কি হলো, এই যে লুমেন, এই লুমেনের মধ্যে ব্লাড ফ্লো করছিল, ব্লাডের মধ্যে প্লেটলেট আছে, এবারে প্লেটলেট উইল বি রিক্রুটেড। কিরম ভাবে হবে না, ফার্স্ট পয়েন্ট হবে যে প্লেটলেট গুলো এখান থেকে এসে এসে এখানে এই যে যেখানটা তোমার ইনজুরি হয়েছে এখানটা এন্ডোথেলিয়ামটা লস হয়ে গেছে, দিস ইজ দ্য পয়েন্ট অফ ইনজুরি। অ্যাট দ্য পয়েন্ট অফ ইনজুরি ইয়োর প্লেটলেটস উইল বি রিক্রুটেড। এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালার, এগুলো হচ্ছে সব প্লেটলেট। তাহলে প্লেটলেট গুলো দেল বি প্লেটলেট অ্যাডহেশন। কোথায় অ্যাডহেশন হবে? অন দ্য সাবএন্ডোথেলিয়াল কোলাজেন। এন্ডোথেলিয়াম লস্ট হয়ে গেছে, তাই সেখানে একটা ব্রিচ হয়ে গেছে, সেখান দিয়ে ব্লিডিং হচ্ছে। এন্ডোথেলিয়ামের নিচের লেয়ারটা হচ্ছে সাবএন্ডোথেলিয়াল কোলাজেন। তাহলে ওই কোলাজেনের ওপরে এই প্লেটলেটস উইল বি লাইনড আপ। লাইনড আপ হতে গেলে কি হতে হবে, প্রথমে প্লেটলেট গুলো এখানে আসবে, তারপরে শেপ চেঞ্জ হবে। প্লেটলেটস আর মোরালেস সার্কুলার, এন্ডোথেলিয়াল সেলস গুলো ছিল ফ্ল্যাটেন্ড, তাহলে platelets will change their shape to become flattened and they will line the endothelial lining যেখানে এন্ডোথেলিয়ালটা লস হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেটা কি বললাম যে প্লেটলেট অ্যাডহেশন। এই যে প্লেটলেট অ্যাডহেশন হচ্ছে, সেই প্লেটলেট অ্যাডহেশন হওয়ার জন্য VWF is what? Von Willebrand factor. তাহলে Von Willebrand factor will be involved in the process of platelet adhering to the subendothelial collagen. ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি হচ্ছে, যে আমি বললাম যে প্লেটলেটের শেপ চেঞ্জ হচ্ছে সো অ্যাজ টু অ্যালাইন দেমসেলভস অ্যালং দ্য ভেসেল ওয়াল। নেক্সট স্টেপ হচ্ছে গ্র্যানিউল রিলিজ, মানে প্লেটলেটের কিছু গ্র্যানিউল আছে, আলফা গ্র্যানিউল অ্যান্ড ডেন্স গ্র্যানিউল, আর হচ্ছে লাইসোজাইম। তিনটে থেকে প্লেটলেটের, দিস আর দ্য গ্র্যানিউলস। এই গ্র্যানিউলসে দেয়ার আর সেক্রেটারি কম্পোনেন্টস উইচ উইল কাম টু ইট। তাহলে সেই গ্র্যানিউলস উইল গেট রিলিজড, মানে ডিগ্র্যানুলেশন হলে প্লেটলেটের গ্র্যানিউলের মধ্যে যে কন্টেন্ট আছে দোজ উইল গেট রিলিজড। দ্যাট ইজ দ্য নেক্সট স্টেপ। এইগুলো হওয়ার জন্য কি হবে, দ্য লাস্ট স্টেপ যেটা হবে যে প্লেটলেট অ্যাগ্রিগেশন, মানে একটা প্লেটলেট এলো আরেকটা প্লেটলেট এলো, দুটোর সাথে একসাথে একটার সাথে একটা অ্যাগ্রিগেশন হতে হবে। তো দ্যাট উইল গিভ রাইজ টু ইয়োর প্লেটলেট থ্রম্বাস, মানে প্লেটলেট ক্লট। তাই তো, প্লেটলেটগুলো ওখানে এলো, তারপরে ওদের শেপ চেঞ্জ হলো, শেপ চেঞ্জ হয়ে সবাই অ্যালাইন হলো, তারপর একটার সাথে একটা জুড়ে যাবে, তবে তো ওটাকে তোমার ক্লট ফর্মেশন হবে। সো দ্যাট ইজ দ্য নেক্সট স্টেপ, দ্যাট ইজ কল্ড প্লেটলেট অ্যাগ্রিগেশন। ওই অতটা অবধি হচ্ছে প্রাইমারি হিমোস্টেসিস। তাহলে প্রাইমারি হিমোস্টেসিস ইজ মিডিয়েটেড বাই প্লেটলেটস, অনলি প্লেটলেটস আর ইনভলভড, প্লেটলেট অ্যান্ড ভেসেল ওয়াল, এদের যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনের থ্রু দিয়ে তোমার প্রাইমারি হিমোস্টেসিস হচ্ছে। দ্যাট ইজ দ্য আর্লি ইনিশিয়াল রেসপন্স দ্যাট ইজ টেকিং প্লেস উইদিন সেকেন্ডস, যেখানে প্লেটলেটস আর রিক্রুটেড, দে আর adhering, they are changing their shape, they are getting aggregated, নিয়ে প্লেটলেট থ্রম্বাস ফর্মেশন হলো, সেটাকে আমরা বলছি প্রাইমারি হিমোস্টেসিস। তারপরে কি হলো সেকেন্ডারি হিমোস্টেসিস, মানেটা কি? এই যে দেখো, ওয়ান্স দ্য প্লেটলেট হ্যাজ ফর্ম অ্যান অ্যাগ্রিগেশন, তারপরে ফিব্রিন উইল বি কামিং, সরি নট ফিব্রিন, তারপরে যেটা হবে যে এই যে তোমার মানে থ্রম্বিন, prothrombin will be converted to thrombin and thrombin will result in fibrinogen being converted to fibrin. তাহলে ফাইনাল যে ক্লট আমরা বলছি, যেটাকে ক্লট হিসেবে আমরা বলি, সেই ক্লট ইজ কম্পোজড অফ স্টেবল ফিব্রিন ক্লট, মানে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হয়ে, ফিব্রিন যখন এই প্লেটলেটগুলোকে কোট করে দিচ্ছে, তখন your entire bleeding process is complete and that is what we mean by secondary hemostasis. তাহলে ফিব্রিন আসতে গেলে কি হতে হবে? দ্য কোয়াগুলেশন সিস্টেম হ্যাজ টু বি অ্যাক্টিভেটেড, তাই তো। ফ্যাক্টর, লাস্ট স্টেপ অফ কোয়াগুলেশন কি? থ্রম্বিন, তাই তো। আলটিমেট আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাক্টর 2 অ্যাক্টিভেট করতে হবে। তো ফ্যাক্টর 2 যদি অ্যাক্টিভেট হতে হয়, ফ্যাক্টর 2 উইল রেজাল্ট ইন ফর্মেশন অফ fibrinogen to fibrin. Fibrin will give rise to the clot বা fibrin clot that will result in the ultimate cessation of secondary hemostatic pathway. ঠিক আছে, তাহলে প্রথমে প্লেটলেট অ্যাগ্রিগেট করলো, তারপর ফিব্রিন এসে জমলো, তাহলে ফিব্রিন ফর্মেশন হলো। এবারে কি হচ্ছে, এতটা অবধি হলে তোমার ক্লটটা ফর্মেশন হলো। এবারে ওয়ান্স দ্য ক্লট হ্যাজ ফর্মড, তারপরে তো সেই ক্লটটাকে আবার স্টেবিলাইজ করতে হবে। যদি ক্লট ফর্মেশন হতেই থাকে, তাহলে তো গোটা ভেসেলটাই তোমার ক্লট হয়ে গিয়ে দেন থ্রম্বাস ফর্মেশন হয়ে গেল অ্যান্ড দ্য ব্লাড ফ্লো উইল স্টপ। তাহলে তারপরের স্টেপটা কি আছে? অ্যান্টি ফিব্রিনোলাইটিক ইভেন্টস, মানে এই যে ফিব্রিনটা ফর্ম হলো, ফিব্রিনটা ফর্ম হওয়ার পরে when the bleeding gets stop, তারপর ওটাকে নর্মালাইজ করতে হবে, করে ওই ফিব্রিনটাকে আবার আমাকে ভাঙতে হবে। সেই ভাঙার জন্য আমাদের কি পাথওয়ে আসে, যেটাকে বলে ফিব্রিনোলাইটিক সিস্টেম।
তাহলে ফিব্রিন ফর্মেশন হবে টু রেজাল্ট ইন ব্লিডিং, তারপরে সেই যাতে আনকন্ট্রোল ব্লিডিং না হয় তার জন্য ফিব্রিনোলাইটিক সিস্টেমটা আমাদের অ্যাক্টিভেটেড থাকতে হবে। এই অবধি বুঝতে পেরেছো? তাহলে দেখো প্লেটলেট আমি যেটা বললাম, এই যদি প্লেটলেট হয়, আচ্ছা প্লেটলেটের ব্যাপারে আমাকে একটু বলো, প্লেটলেটের সাইজ কত হয়? আমি তো ক্লাস করিয়েছিলাম, ওই আমার ক্লাসে যারা আসছে প্র্যাকটিক্যাল, প্লেটলেটের সাইজ কত? কত? 4। আচ্ছা, and what is the number of days that platelet survives outside the মানে in circulation এ কতদিন থাকে প্লেটলেট? প্লেটলেট পেরিফেরাল সার্কুলেশনে কতদিন থাকবে? 7 দিন, তাই তো? 7 to 10। আর প্লেটলেট যে ফর্মেশন হয়, প্লেটলেটের ইনিশিয়াল যেমন আমরা জানি আরবিসির হিমোগ্লোবিনের জন্য যেমন এরিথ্রোপয়েটিন, তো প্লেটলেটের জন্য কি আছে ফ্যাক্টর? তো মেগাক্যারিও আমরা যেটা একদিন তোমাদের লিনিয়েজ পড়াচ্ছিলাম না সিএমএল পড়াতে গিয়ে, যে মেগাক্যারিওসাইটের ফার্স্ট স্টেপ হচ্ছে মেগাক্যারিওব্লাস্ট, তারপরে প্রো মেগাক্যারিওসাইট, তারপরে মেগাক্যারিওসাইট, সেখান থেকে প্লেটলেট ফর্মেশন হচ্ছে ফাইনালি। তো এনিওয়ে আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেটলেট, এই যে একটু আগে বললাম ডেন্স গ্র্যানিউল, আলফা গ্র্যানিউল, দিস আর দ্য 2 টাইপস অফ গ্র্যানিউলস মেইনলি। তো ডেন্স গ্র্যানিউলে আছে ক্যালসিয়াম, এডিপি, এটিপি, অ্যান্ড আলফা গ্র্যানিউলে আছে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর, ফিব্রিনোজেন অ্যান্ড ফ্যাক্টর 4, প্লেটলেট ফ্যাক্টর 4। তো এইগুলো হচ্ছে they are stored within the granules of platelets। এবার এই গ্র্যানিউলগুলো যখন ডিগ্রানুলেশন হবে তখন these will be released into circulation and they will give rise to your clotting। সেজন্য আমাদের প্লেটলেটের গ্র্যানিউলস এবং প্লেটলেটের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। তাহলে এবার এতক্ষণ আমরা প্লেটলেট নিয়ে ডিসকাস করলাম, এবারে কোয়াগুলেশন সিস্টেম কি? কোয়াগুলেশন সিস্টেম মানে হচ্ছে যে a cascade of soluble zymogen proteins, ঠিক আছে? soluble inactive, this what is very important, inactive zymogen proteins যেটা অলরেডি আমার বডির মধ্যে আছে, যখন অ্যাক্টিভেটেড হলো তখন they are capable of activating one or more component of the cascade। মানে ক্যাসকেড মানে জানো তো একটার পর একটা আছে, একটা যেই অ্যাক্টিভেটেড হলো it will give rise to activation of all the other factors downstream। তো initially they are all inactive, they are present normally in an inactive state, যখন দরকার পড়বে they will become active, that is number 1। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখন অ্যাক্টিভ হবে it will be activating the other factors which are downstream in the cascade। আর how do we label them? by Roman numericals, মানে 1 2 3 4 করে আমাদের ক্লটিং ফ্যাক্টর গুলো আছে। সো দ্যাট ইজ দ্য কোয়াগুলেশন সিস্টেম। এন্ড পয়েন্টটা কি? এন্ড পয়েন্ট হচ্ছে ফর্মেশন অফ ফিব্রিন। ফিব্রিন ইজ দ্য এন্ড পয়েন্ট। ওই ক্লট যখন আমাদের ফর্মেশন হচ্ছে তখন ওটাকে আমরা বলছি ফিব্রিন ক্লট। তাহলে এই যে নামগুলো তোমরা জানো, অলরেডি ইউ নো দ্যাট, এটা তো ফার্স্ট ইয়ারেই ছিল, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন এটসেট্রা এটসেট্রা করে 1 থেকে 13, ঠিক আছে? 1 থেকে 13 অবধি উই হ্যাভ দ্য টোটাল নাম্বার অফ ক্লটিং বা কোয়াগুলেশন ফ্যাক্টরস। এগুলো আমি আর ডিসকাস করছি না, তোমরা সবাই জানো। দিস পিকচার ইউ অল নো, দিস ইজ দ্য কোয়াগুলেশন ক্যাসকেড। এটা তো ফার্স্ট ইয়ারেও হয়েছে, আগেও হয়েছে। কোয়াগুলেশন ক্যাসকেড মানে কি? ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে। একটা হচ্ছে তোমার সারফেস কন্ট্যাক্ট, মানে ওই যে ধরো সারফেসে তোমার ইনজুরি হলো সেখান থেকে তোমার মানে সারফেস অ্যাক্টিভেশন একটা হয়। আরেকটা হচ্ছে তোমার টিস্যু পাথওয়ে, টিস্যু ইনজুরি যদি হয় তাহলে সেখান থেকে অ্যাক্টিভেটেড হলো, তাহলে এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক। মনে রাখতে হবে দুটো পাথওয়ে কনভার্জ করছে, করে গিয়ে তোমার আলটিমেটলি ইট গিভস রাইজ টু ফিব্রিনোজেন টু ফিব্রিন। এই ফিব্রিন মোনোমার will be converted to fibrin polymer and fibrin polymer will give rise to your clot। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়েতে কি দিয়ে স্টার্ট হচ্ছে? ফ্যাক্টর 12 দিয়ে। এক্সট্রিনসিকে কি দিয়ে স্টার্ট হচ্ছে? ফ্যাক্টর 7 দিয়ে, তাই তো? তাহলে ফ্যাক্টর 7 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাথওয়ে, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক 12, 11, তারপরে কি আছে? 9, 10, তাই তো? 12, 11, তারপরে 9, 10, আর ওখানে হচ্ছে ফ্যাক্টর 7 দিয়ে স্টার্ট হচ্ছে। ফ্যাক্টর 7 দিয়ে নিয়ে ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে দুটো মার্জ করে গেল, মার্জ করে গিয়ে ফাইনালি তোমার গিভ রাইজ করলো হচ্ছে তোমার 10, 5, 2। সেই 2টা হচ্ছে আলটিমেটলি যেটাকে আমরা বলছি ভেরি ইম্পর্টেন্ট ইজ প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন থেকে তোমার থ্রম্বিন তৈরি হলো, সেই থ্রম্বিন উইল কনভার্ট ফিব্রিনোজেন টু ফিব্রিন। আর এপাশে দেখো ফিব্রিনোলাইটিক সিস্টেম লেখা আছে। ফিব্রিনোলাইটিক সিস্টেম মানে হচ্ছে আলটিমেটলি এই ফিব্রিনটাকে উইল বি ব্রোকেন ডাউন বাই কি? ফিব্রিনকে ব্রেক করবে প্লাজমিনোজেন। প্লাজমিনোজেন উইল বি ফর্মড, সরি, ফিব্রিনকে ব্রেক করবে বাই প্লাজমিন, অ্যান্ড প্লাজমিন ইজ ফর্মড ফ্রম প্লাজমিনোজেন। তাহলে এই যে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তৈরি হচ্ছে, দ্যাট পাথওয়ে ইজ কল্ড ফিব্রিনোলাইটিক সিস্টেম। তাহলে ফিব্রিনোলাইটিক সিস্টেম এন্ড প্রোডাক্ট হচ্ছে প্লাজমিন। কি কাজ?
ফিব্রিনকে ব্রেক করবে। কেন ব্রেক করবে? বিকজ ফিব্রিন যদি আনচেক ফর্মেশন হতে থাকে তাহলে দে উইল বি ফর্মেশন অফ আনকন্ট্রোল থ্রম্বাস, তাহলে পুরো ব্লাডটাই ক্লট করে যাবে। ঠিক আছে? এই যে ফিব্রিনোলাইটিক সিস্টেম কি হয়, যে ইজ এ প্রসেস অফ ডিসলিউশন অফ ফিব্রিন ক্লট, ডিসলিউশন অফ ফিব্রিন ক্লট বাই তোমার প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ ফ্রম এন্ডোথেলিয়াল সেলস। মানে এন্ডোথেলিয়াল সেল যে তোমার ড্যামেজ হয়েছে, সেই এন্ডোথেলিয়াল সেল যেমন প্লেটলেট রিক্রুটমেন্ট করবে বা ভেসোকনস্ট্রিকশন করবে, সেই এন্ডোথেলিয়াল সেল উইল অলসো গিভ আ সিগন্যাল টু ফিব্রিনোজেন টু প্লাজমিনোজেন টু গেট কনভার্টেড টু প্লাজমিন by tissue plasminogen activator and it will give rise to the fibrinolytic system. তো আরেকবার দেখে নাও, this picture is very important. দেখো ভেসেল ইনজুরি হয়েছে, তাহলে কি হয়েছে, কোলাজেন will get exposed. ভেসেলের লাইনিং ছিল এন্ডোথেলিয়াম, ইনজুরি হয়েছে মানে এন্ডোথেলিয়াম চলে গেছে, তার নিচে কোলাজেন ছিল, দ্য কোলাজেন গট এক্সপোজড, তাই তো? এবার কোলাজেন গট এক্সপোজ, তাহলে কোলাজেনে কি হবে, প্লেটলেট অ্যাডহেশন হবে যেটা বলেছি, তারপর অ্যাক্টিভেশন মানে ওই শেপ চেঞ্জ হবে, অল দ্য গ্রানিউলস উইল গেট রিলিজড, এগুলো হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেশন। নিয়ে there will be vasoconstriction. Vasoconstriction হলে ব্লাড ফ্লো কমে যাবে, তাহলে that will give rise to your is one of the mechanism of stoppage of bleeding. আর তার সাথে যেটা হবে যে প্লেটলেট অ্যাক্টিভেশনের পর অ্যাগ্রিগেশন হয়ে গেল, নিয়ে একটা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ ফর্মেশন হবে, তারপরে ওয়ান্স দ্য কোয়াগুলেশন সিস্টেম ইজ অ্যাক্টিভেটেড তখন there will be সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ, নিয়ে ফাইনাল প্রোডাক্টটাকে আমরা বলবো স্টেবল হিমোস্ট্যাটিক প্লাগ, স্টেবল হিমোস্ট্যাটিক প্লাগ। আর এ পাশে আমি আরেকবার লিখেছি যে মানে কোয়াগুলেশন কাস্কেড যখন ফর্মেশন হলো, তো এই পার্টটা আমি এতক্ষণ বললাম প্রাইমারি, তাই তো? প্রাইমারি কোয়াগুলেশন মানে কি, মানে প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগের মধ্যে কি ছিল, প্লেটলেটের উপর পুরোটা ডিপেন্ডেন্ট, অ্যাডহেশন, অ্যাক্টিভেশন, অ্যাগ্রিগেশন, প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ। আর এ পাশটা যদি দেখো যে কোয়াগুলেশন সিস্টেম গেটিং অ্যাক্টিভেটেড, তো থ্রম্বিন সেখান থেকে ফিব্রিন নিয়ে আলটিমেটলি ইউ গিভ রাইজ টু ফর্মেশন অফ স্টেবল হেমোস্ট্যাটিক প্লাগ। স্টেবল হেমোস্ট্যাটিক প্লাগ যখন অ্যাক্টিভেটেড হলো বা ফর্মেশন হলো, দেন it is the end point of secondary hemostasis. তাহলে প্রাইমারি সেকেন্ডারি হেমোস্টেসিস ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? এই ছবি এই একটা চার্ট হিসেবে দেওয়া আছে যে disorders of platelet or vessels come under primary hemostasis and disorders of coagulation come under secondary hemostasis. ঠিক আছে তো? আচ্ছা, এবার এই সিমটম গুলো তোমরা একটু দেখে নেবে, এই যে পেটেকি, পারপিউরা, একাইমোসিস, এইসব যত আছে, these are all symptoms mainly of disorders of platelets or vessels. ডিপ ব্লিডিং যদি হয় সেটাকে বলে হিমাথ্রোসিস, ধরো ব্লিডিং ইনটু দ্য মাসল, ঠিক আছে? ডিপ ডিসেক্টিং হেমাটোমা, এগুলো হচ্ছে মেজর ব্লিডিং ইভেন্টস। এটা যদি হতে হয় তাহলে দোজ আর জানবে প্রবলেমস ইন দ্য সেকেন্ডারি হিমোস্ট্যাটিক পাথওয়ে, মানে প্রবলেমস উইথ দ্য কোয়াগুলেশন সিস্টেম। সুপারফিশিয়াল ব্লিডিং যদি হয়, যে একটা কেটে গেল নিয়ে আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, বা স্কিনের উপর আমার পারপিউরিক স্পটস তৈরি হচ্ছে, তখন যদি কেউ এইভাবে প্রেজেন্ট করে, তখন দ্য প্রাইমারি কনসার্ন উইল বি ওয়েদার ইট ইজ আ disorder with the primary hemostatic pathway, তখন তোমরা ইনভেস্টিগেট করবে মেইনলি প্লেটলেট এন্ড ভেসেল ওয়াল। আর যদি দেখো ডিপ ডিসেক্টিং হেমাটোমা বা ব্লিডিং ইনটু দ্য মাসল, জয়েন্টস এটসেট্রা হচ্ছে, তাহলে ইউল বি থিঙ্কিং অ্যাবাউট প্রবলেম ইন দ্য কিসে, ইন দ্য কোয়াগুলেশন সিস্টেম, তাই তো? মানে সেকেন্ডারি হিমোস্ট্যাটিক পাথওয়ে প্রবলেম হতে পারে। তাহলে আমরা কি করব? একটা পেশেন্ট এসছে আমার কাছে, বলছে আমার ব্লিডিং হচ্ছে। A patient presented to you in the OPD symptoms of bleeding, ঠিক আছে? তাহলে আমরা কি করব, কি কি টেস্ট করব? অবভিয়াসলি ব্লাড টেস্ট করতে হবে। তো উই হ্যাভ টু ডু এই কটা টেস্ট। যে কোনো পেশেন্ট তোমার কাছে ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করবে উইথ আ হিস্ট্রি অফ ব্লিডিং, ইউ হ্যাভ টু গো ফর দিস টেস্ট। কি কি? ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্লেটলেট কাউন্ট, প্রোথ্রম্বিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এই নামগুলো শুনেছো তোমরা আগে? কি ফিজিওলজিতে মোটামুটি শুনেছো, সবকটা হয়তো শোনোনি, সবকটাই শুনেছো, খুব ভালো। এবার দেখো কোনটার কি মানে। ব্লিডিং টাইম মানেটা কি? ব্লিডিং টাইম মানে হচ্ছে টাইম টেকেন ফর প্লেটলেট প্লাগ ফর্মেশন। এতক্ষণ ধরে কি বলা হলো, যে প্রাইমারি হিমোস্টেসিস মানে হচ্ছে প্লেটলেট প্লাগ হতে হবে। প্লেটলেট প্লাগ কোথায় ফর্মেশন হবে? অন দ্য ভেসেল, তাই তো? তাহলে ওই অবধি অ্যাসেস করছি ইউজিং ব্লিডিং টাইম, ওই অবধি অ্যাসেস করছি ইউজিং ব্লিডিং টাইম। তাহলে ব্লিডিং টাইম যদি প্রলংড হতে হয়, তাহলে এনি ডিফেক্ট ইন দ্য প্রাইমারি হিমোস্ট্যাটিক পাথওয়ে উইল গিভ রাইজ টু প্রলং ব্লিডিং টাইম, ঠিক আছে? তো প্রাইমারি হিমোস্ট্যাটিক পাথওয়েটা কিসে ইনভলভ, কি মানে ইট ইজ কম্পোজড অফ মেইনলি প্লেটলেটস। তাহলে লো প্লেটলেট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে লো প্লেটলেট, ডিসঅর্ডারস ইন প্লেটলেট ফাংশন।
আমি বলেছি ভন উইলিব্রেন ফ্যাক্টর কি করে, প্লেটলেটকে সাবএন্ডোথেলিয়াল কোলাজেনে অ্যাটাচ করতে সাহায্য করে। তাহলে ভন উইলিব্রেন ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে তো প্রাইমারি হিমোস্ট্যাটিক পাথওয়েরই প্রবলেম হচ্ছে, তাহলে ইভেন ভন উইলিব্রেন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতেও কিন্তু ব্লিডিং টাইম প্রলংড হয়ে যাবে। লাস্ট হচ্ছে ভাস্কুলার অ্যাবনর্মালিটিস। ভাস্কুলার অ্যাবনর্মালিটিস মানে কি, এই যে প্লেটলেটটা এসে অ্যাটাচ হচ্ছে অন দ্য ভেসেল ওয়াল, we are assuming যে there is no other vascular abnormality। যদি vascular abnormality থেকে যায় তাহলে তো প্লেটলেটটা ঠিক করে অ্যাটাচ করতেই পারবে না, তাহলে again primary hemostatic plaque will not be forming, তাহলে even vascular disorders will give rise to increased bleeding time। So bleeding time we are only measuring the কি primary hemostatic pathway, যে কোনো কারণে যদি primary hemostatic pathway getting affected bleeding time বেড়ে যাবে। সিম্পল। কি করে করে না করে তোমাদের জানার দরকার নেই, জাস্ট মনে রাখো যেরকম ধরো এই যে তোমার ইয়ার লোবে ধরো একটা প্রিক করলে বা এখানে ভোলার সারফেস অফ দ্য আর্মে একবার প্রিক করবে, নিয়ে এরকম একটা ব্লটিং পেপার দিয়ে এরকম চেপে চেপে দেখবে যে কতক্ষণ লাগছে ওই ব্লিডিংটা বন্ধ হতে। পিওর মানে প্লেন অ্যান্ড সিম্পল, দ্যাট ইজ দ্য ব্লিডিং টাইম। তোমাদের নেই ওটা, আছে মানে ফার্স্ট ইয়ারে ছিল। যাই হোক কনসেপ্টটা এটাই যে তুমি একটা প্রিক করে দিলে হয়তো ইয়ার লোবে বা তোমার অন দ্য ভোলার সারফেস অফ দ্য ফোরাম, নিয়ে ব্লটিং পেপার দিয়ে দেখবে যে কতক্ষণে ওটা আর ব্লাডটা আসছে না, দ্যাট ইজ দ্য তোমার ব্লিডিং টাইম। আচ্ছা ক্লটিং টাইমটা কি? ক্লটিং টাইমটা হচ্ছে ইট ইজ দ্য টাইম টেকেন ফর ফর্মেশন অফ ফিব্রিন, মানে নেক্সট স্টেপ ফিব্রিন কতক্ষণে ফর্মেশন হচ্ছে সেটা হচ্ছে ক্লটিং টাইম। সেটা আমরা কি করবো, একটা ক্যাপিলারির মধ্যে সরু ক্যাপিলারির মধ্যে ব্লাডটা নেবো, নিয়ে এরকম ভেঙে ভেঙে দেখবো কতক্ষণে আমার একটা স্টেবল থ্রেডের মতো ফর্মেশন হচ্ছে, যেই হয়ে গেল তার মানে দ্যাট ইজ ইউর ক্লটিং টাইম। তাহলে ক্লটিং টাইম উইল অ্যাসেস দ্য সেকেন্ডারি হিমোস্ট্যাটিক পাথওয়ে, মানে কোয়াগুলেশন ফ্যাক্টরের যে কোনো প্রবলেম আমরা অ্যাসেস করছি ইউজিং ক্লটিং টাইম। তাহলে ব্লিডিং টাইম এন্ড ক্লটিং টাইমের বেসিক ডিফারেন্স সবাই বুঝেছো? অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি কেন কি দুটোই কেন লিখছি বা কোনটা কেন লিখছি। তো তাহলে কি হবে যে এই যে ক্যাপিলারি গ্লাস টিউব মেথড, মানে ওই গ্লাস টিউবের মধ্যে তুমি যে একটা ব্লাড কালেকশন করেছো তারপর ওটা একটু পর আমি ভেঙে ভেঙে দেখছি যে থ্রেড ফর্মেশন হচ্ছে না। থ্রেড ফর্মেশন হয়ে যাওয়া মানে ইয়োর ক্লটিং ইজ কমপ্লিট। আচ্ছা দিস ইজ অ্যানাদার টেস্ট। এটা কি? হেস টেস্ট। মানে এটা কি করে, ক্যাপিলারি ফ্র্যাজিলিটি দেখা হয়। এটা আমরা কখন করি? এটা আমরা এই জন্য এটা আমরা দুটো কারণে দেখি। মেইনলি আমরা ভেসেল ওয়ালের কোনো প্রবলেম আছে কিনা বলে দেখি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কমে গেছে কিনা দেখি। তো কি হয় যে এখানে ফোর আর্মের মধ্যে একটা কাফ জড়িয়ে দেবে। কাফ কিসের কাফ? যেমন বিপি কাফ হয় না, তোমরা দেখেছো তো বিপি মেশিনে বিপি মেজার করার সময় নিয়ে প্রেশারটা রাখবে বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, নিয়ে কোথাও বলে 5 মিনিট কোথাও বলে 10 মিনিট ওটাকে তুমি ইনফ্লেট করে দেবে। তারপর তুমি দেখবে যে কটা পেটিকিয়াল স্পটস ফর্মেশন হলো। একটা 5 সেন্টিমিটার ডায়ামিটারের মধ্যে কটা পেটিকিয়াল স্পটস ফর্মেশন হলো। যদি নর্মাল হয় তাহলে লেস দ্যান 15 হবে, আর 15 এর বেশি যদি পেটিকিয়াল স্পটস ফর্মেশন হয় তাহলে বুঝতে হবে যে দের ইজ এ প্রবলেম, আইদার ভেসেলে প্রবলেম আছে বা প্লেটলেটে প্রবলেম আছে। বুঝতে পারলে এটা হেস ক্যাপিলারি টেস্ট কিভাবে পারফর্ম করে। আচ্ছা এনিওয়ে এবার আমরা চলে আসছি এই দুটোতে, প্রোথ্রম্বিন টাইম অ্যান্ড অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এই দুটোর মানেটা কি? একটু আগে আমি বলেছি যে ক্লটিং টাইম যখন আমরা দেখছি তখন ক্লটিং টাইমে আমরা কি অ্যাসেস করছি যে whether the clotting pathway is normal or not। এবার ক্লটিং পাথওয়েতে আমরা জানি যে there are two types of clotting pathway, that is one is the intrinsic, one is the extrinsic। So there should be individual tests to see যে intrinsic পে প্রবলেম না extrinsic এ, সেটাই আমরা পিটি মানে প্রোথ্রম্বিন টাইম আর এপিটিটি দিয়ে করছি। প্রোথ্রম্বিন টাইম যখন আমরা দেখছি তখন তোমাদের ডিটেলস জানার দরকার নেই কি করছি কেন করছি, জাস্ট রিমেম্বার যে এটা মেজার করছে, এটা দেখছে দ্য এক্সট্রিনজিক পাথওয়ে। এক্সট্রিনজিক পাথওয়ে কি দিয়ে স্টার্ট হচ্ছে? ফ্যাক্টর 7 দিয়ে। তাহলে 7 এবং মানে 7 এবং তারপরে বাকিটা পুরোটাই সেটা আমরা দেখছি এক্সট্রিনজিক পাথওয়ে। সেটা হচ্ছে আমাদের ইউজিং দ্য প্রোথ্রম্বিন টাইম। আর এপিটিটি যখন দেখছি তখন আমরা উই আর সিইং দ্য ইন্ট্রিনজিক পাথওয়ে। ইন্ট্রিনজিক পাথওয়ে এই 12 দিয়ে স্টার্ট হচ্ছে, মানে 12 তারপরে 11, 8, 9 এগুলো সব হচ্ছে তোমার ইন্ট্রিনজিক পাথওয়ে। তাহলে খুব সিম্পল, ধরো আজকে হঠাৎ করে একটা ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হচ্ছে, সাপোজ ফ্যাক্টর 8, তো তখন তাহলে প্রোথ্রম্বিন টাইম বাড়বে না এপিটিটি বাড়বে? এপিটিটি বাড়বে। তো এর পরে আমরা যে ডিজিজগুলো এক্ষুনি ডিসকাস করব তখন ল্যাব ফাইন্ডিংস যখন আমাদের লিখতে হবে তখন আমরা এইভাবে ভাবলেই আমরা উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা বাড়ছে কেন বাড়ছে। মানে মুখস্থ করে এই যা ভুলে গেলাম কোনটা বাড়বে বুঝতে পারছি না এরকম হওয়ার তো কথা নয়, তাই না? ইন্ট্রিনজিক এপিটিটি, এক্সট্রিনজিক ইওর পিটি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে এখানে কি কি টেস্ট হয় সেগুলো আমি আরেকবার অ্যাসেস করেছি মানে লিখেছি। প্লেটলেট কাউন্ট আমরা জানি 1.5 লাখ থেকে 4 লাখ মতো। 4 লাখ, এখানে 4,40,000 লেখা, যাই হোক। তো তাহলে টোটাল নাম্বার অফ প্লেটলেটস কমে গেল কি না বা বেড়ে গেল সেটা দেখার জন্য আমাদের কি টেস্ট করব? প্লেটলেট কাউন্ট। নেক্সট কি আছে? ব্লিডিং টাইম।
আবার বলেছি ইট ইজ টু মেজার দ্য প্রাইমারি হেমোস্ট্যাটিক পাথওয়ে। নেক্সট আছে প্রোথ্রম্বিন টাইম, এক্সট্রিনসিক পাথওয়ে, এপিটিটি, ইন্ট্রিনসিক পাথওয়ে, আর ফিব্রিন কনসেন্ট্রেশন একটা আছে, ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন, সেটা আমরা দেখব যে আমাদের হাইপোফিব্রিনোজেনেমিয়া যদি হয় তাহলে ওই আগেন ইট উইল গিভ রাইজ টু ব্লিডিং, কারণ তখন ফিব্রিনোজেন থেকে ফিব্রিন ফর্মেশন হবে না, মানে ফিব্রিনোজেনই যদি আমাদের বডির মধ্যে অনেক কম হয়ে যায় তাহলে ফিব্রিন ফর্মেশন হবে না। সো দ্যাট ইজ অ্যানাদার টেস্ট ইনভলভড ইন দ্য ইয়োর ব্লিডিং অ্যান্ড ক্লটিং সিস্টেম। এবার দেখো তাহলে আমরা এতক্ষণ কি বললাম, দুরকম ডিসঅর্ডার্স, বারবার রিপিট করছি, ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডার, দুটোর মধ্যে ডিফারেন্স। ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডার, ব্লিডিং মানে হচ্ছে প্লেটেড অ্যাবনর্মালিটি, ভেসেল ওয়াল অ্যাবনর্মালিটি, দ্যাট ইজ দ্য ব্লিডিং ডিসঅর্ডার। ক্লটিং ডিসঅর্ডার মানে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, মেন কথা হচ্ছে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। তো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি তোমার কনজেনিটাল হতে পারে, মানে একদম জন্মেছেই বাচ্চা কোনো একটা ফ্যাক্টর ডেফিসিয়েন্সি নিয়ে। অ্যাকোয়ার্ড হতে পারে, অ্যাকোয়ার্ড মানে কি, সাপোজ ভিটামিন কে ডেফিসিয়েন্সি, আমরা জানি যে ভিটামিন কে ইজ ইনভলভড ইন দি অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টরস, ঠিক আছে, 2, 7, 9, 10 এই ফ্যাক্টরস গুলো ভিটামিন কে ডিপেন্ডেন্ট। ভিটামিন কে ডিপেন্ডেন্ট আমাদের ফ্যাক্টরস আছে যেগুলো তাদের অ্যাক্টিভেশন ইজ ডিপেন্ডেন্ট অন ভিটামিন কে। ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে again it will give rise to problem in the factor, fibrinolytic disorders and drug induced, এগুলো সব হচ্ছে ক্লটিং ডিসঅর্ডার্স। আচ্ছা, এটা একই কথা তোমরা জানো। আচ্ছা, এবারে হচ্ছে তাহলে ব্লিডিং ডিসঅর্ডার্স কি কারণে হতে পারে? না, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভেসেল ওয়াল অ্যাবনর্মালিটি, ওয়ালটাই অ্যাবনর্মাল, তাই প্লেটলেট ওখানে যতই আসুক, অ্যাটাচ করুক, অ্যাগ্রিগেট করুক, ব্লিডিং হচ্ছে না। আরেকটা হতে পারে কোয়ালিটেটিভ ডিসঅর্ডার, তার মানেটা কি, প্লেটলেটের যে নর্মাল ফাংশনিং, সেই ফাংশনিং নর্মাল হতে গেলে তো প্লেটলেটকে অ্যাডিশন হতে হবে, গ্র্যানিউল রিলিজ করতে হবে, তারপর অ্যাগ্রিগেশন হতে হবে, এটা তো প্লেটলেটের ফাংশন, তাই তো? তো যদি ওই ফাংশনটাই ঠিক করে হচ্ছে না, ধরো 3টে স্টেপের মধ্যে কোনো একটা স্টেপে প্রবলেম হয়ে গেছে, ফাংশনটাই হচ্ছে না, সো দ্যাট ইজ হোয়াট উই কল কোয়ালিটেটিভ, মানে অ্যাবনর্মালিটি ইন প্লেটলেট ফাংশন। আর কোয়ান্টিটেটিভ মানে প্লেটের কাউন্টটাই কমে গেছে, মানে প্লেটের ফাংশন নর্মাল আছে, এবার এত কাউন্ট কমে গেছে যে সেই কাউন্টে ব্লিডিং বন্ধ করা সম্ভব নয়। তা দুরকম হতে পারে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। এবারে এই পার্টটা জাস্ট চট করে শুনে নাও যে ভেসেল ওয়াল অ্যাবনর্মালিটিস তোমাদের খুব একটা জিজ্ঞেস করা হবে না, কয়েকটা নাম জেনে রাখো, একটা টেবিল করে দেওয়া আছে, এটা তোমরা মোটামুটি একবার দেখে নেবে। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, এই জাস্ট নানা রকম আছে। এগুলো হচ্ছে সব কোলাজেন ডিসঅর্ডার্স। কোলাজেন ডিসঅর্ডার্স হলে ভাস্কুলার অ্যাবনর্মালিটি হবে। তো কয়েকটা নাম তোমরা জেনে রাখবে, এই 2-3টে নাম মনে রাখবে, যেমন ধরো হেরিডিটারি হেমোরেজিক টেলেনজিওক্টেশিয়া, একটা আছে হচ্ছে তোমার বলে এলার ডানলস সিনড্রোম, আর একটা আছে স্কারভি, ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে স্কারভি হয়, সেখানে কোলাজেন ইজ অ্যাফেক্টেড, নর্মাল কোলাজেন ফর্মেশন হয় না, সো it is one of the factors that give rise to your vascular abnormalities. হলো, এবারে এখানে চলে এসো, ডিসঅর্ডার্স অফ প্লেটলেট। কি বলেছি, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে সংখ্যাটা বেড়ে গেছে বা কমে গেছে, আর কোয়ালিটেটিভ মানে ফাংশনিং এ প্রবলেম হচ্ছে। তো আগেন কোয়ালিটেটিভ ডিসঅর্ডার্স ইউ আর নট, খুব একটা তোমাদের জিজ্ঞেস করবে না, এখানে জেনে রাখো 2-3টে নাম আছে, হ্যাঁ, এই গ্ল্যান্সম্যান থ্রম্বাসথেনিয়া, বার্নার্ড-সুলিয়ার সিনড্রোম অ্যান্ড স্টোরেজ গ্র্যানিউল অ্যাবনর্মালিটিস। প্রথমেই বলা হয়েছে 3টে স্টেপে প্লেটলেট কাজ করে, অ্যাডহেশন, গ্র্যানিউল রিলিজ, অ্যাগ্রিগেশন। অ্যাডহেশনে যদি প্রবলেম হয় সেটাকে আমরা বলছি বার্নার্ড-সুলিয়ার সিনড্রোম, গ্র্যানিউল রিলিজে যদি প্রবলেম হয় তাহলে গ্র্যানিউল রিলিজ অ্যাবনর্মালিটিস, আর অ্যাগ্রিগেশনে প্রবলেম হলে আমরা বলবো গ্ল্যান্সম্যান থ্রম্বাসথেনিয়া। মোটামুটি তোমরা জেনে রাখবে। আচ্ছা, অ্যাকোয়ার্ড মানে হচ্ছে ড্রাগ ইনডিউস, মানে এমন কিছু ড্রাগ দেওয়া হচ্ছে যাতে করে ড্রাগের জন্য প্লেটলেটের ফাংশন হ্যাম্পার হচ্ছে। এক্সাম্পল অ্যাসপিরিন, মোস্ট কমন এক্সাম্পল অ্যাসপিরিন, শুনেছ? আর এইটা হচ্ছে তোমাদের জন্য মোর ইম্পর্টেন্ট, কি থ্রম্বোসাইটোপেনিয়া মানে কোয়ান্টিটেটিভ, যেটা তোমাদের কোয়েশ্চেন আসবে, আইদার আইটিপি বা টিটিপি। আইটিপি বা টিটিপি এইগুলো তোমাদের লং কোয়েশ্চেন আসছে, উইল বি ডিসকাসিং দিস টু ইন গ্রেটার ডিটেল। আর থ্রম্বোসাইটোসিস মানেটা কি, যতগুলো প্লেটলেট থাকার কথা তার থেকে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে বেড়ে গেলেও প্রবলেম, বেড়ে যাওয়া যাবে না, কমে যাওয়া যাবে না, তাহলে বেড়ে গেলে থ্রম্বোসাইটোসিস। আচ্ছা, এইটা দেখে নাও, ইমিউন থ্রম্বোসাইটিক পারপিউরা, যেটাকে বলে আইটিপি। আইটিপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কেস। এটা তোমাদের প্যাথোলজিতে তোমাদের লং কেস আসবে, পিডিয়াট্রিক যখন করবে তখন again you have a case of ITP. ITP মানেটা কি, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। তো কি হয়,
that there is a antibody mediated platelet destruction, therefore there is decreased platelet count. নামের মধ্যেই আছে thrombocytopenic, মানে there is thrombocytopenia going on, so there is decreased platelet count. Why immune? Because there is antibody mediated destruction. The platelets are getting destroyed, therefore the platelet count is less. It is not due to decreased production but increased destruction. So destruction কি করে হচ্ছে? Immune mediated, therefore immune. Purpura কথাটা ইউজ করছি কেন? Because a patient will present with purpuric rash. সিম্পল, তাহলে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। এবারে কি হয়? ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরাতে there is দুটো পার্ট আছে, অ্যাকিউট, ক্রনিক। অ্যাকিউট মানে ইউজুয়ালি ইন চিলড্রেন, ক্রনিক 20-30 ইয়ার্স, 20-30 ইয়ার্সে ক্রনিক হবে। অনেকে ভুল করে আইটিপি মানে বলে অ্যাকিউট থ্রম্বোসাইটোপেনিক পারপিউরিয়া, কারণ দ্যাট ইজ নট দ্য কেস। আইটিপি মানে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক। এবার ইমিউনের মধ্যে মোস্ট কমন হচ্ছে অ্যাকিউট, ক্রনিকও হতে পারে, বাট অ্যাকিউট ক্রনিক দুটোই আছে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরিয়ার পার্ট। তো অ্যাকিউট হলে বাচ্চাদের মেনলি হয়, ক্রনিক হলে ইউজুয়ালি 20-30 ইয়ার্স। ইমিউনে যেটা হয়, সরি অ্যাকিউটে যেটা হয় ইজ মোস্টলি ডিউ টু ভাইরাল ইনফেকশন, মানে ইটিওলজি হচ্ছে মোস্টলি ভাইরাল ইনফেকশন। একটা ভাইরাল ইনফেকশন হলো, it can be anything, either upper respiratory tract infection or তোমার সিএমভি, ইবিভি, এইচআইভি এসব হলেও হতে পারে। পোস্ট ভাইরাল, ওই ইনফেকশনের পরের পিরিয়ডে there is হঠাৎ করে আইটিপি হয়ে গেল। আর ক্রনিক হলে ইট ইজ ইউজুয়ালি ইমিউন অটো ইমিউন ডিসঅর্ডার্স, যেমন এসএলই, তারপরে তোমার আরো যত রকম অটো ইমিউন থাইরয়েডাইটিস, এইসব কেসে again that can also give rise to ITP, but then that is a chronic form of ITP. তাহলে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরাতে মেইন পয়েন্ট হচ্ছে যে ইমিউন ডিস্ট্রাকশন অফ প্লেটলেটস। এবার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকিউট আর ক্রনিকের মেকানিজমটা একটু ডিফারেন্ট আছে। অ্যাকিউটে কি হবে, এই যে ভাইরাস এসছে বডির মধ্যে, there is formation of antibody against those virus, ওই অ্যান্টিবডিগুলো আর ক্রস রিঅ্যাক্টিং উইথ দ্য প্লেটলেটস, ঠিক আছে? ওই অ্যান্টিবডিজরা আর ক্রস রিঅ্যাক্টিং উইথ দ্য প্লেটলেটস। আর ক্রনিকে কি হচ্ছে? ক্রনিকে হচ্ছে যে আইজিজি মিডিয়েটেড ডিস্ট্রাকশন, আইজিজি মিডিয়েটেড ডিস্ট্রাকশন হচ্ছে ক্রনিকে। আর অ্যাকিউটে হচ্ছে যে দ্য অ্যান্টিবডি এগেনস্ট দ্য ভাইরাস আর ক্রস রিঅ্যাক্টিং উইথ দ্য প্লেটলেটস। বুঝতে পেরেছো মেকানিজম? তাহলে এখানে ওটাই ছবি আঁকা আছে, এই যে একটু আগে বললাম যে তোমার জাস্ট ড্যামেজ টু দ্য প্লেটলেটস, অ্যান্ড যেই ড্যামেজড হয়ে গেল তখন সেই প্লেটলেটস উইল গেট অপসোনাইজড বাই দ্য স্প্লিন। তো আমরা জানি স্প্লিনে প্লেটলেট ডিস্ট্রাকশন হয়, তো স্প্লিনে সবকিছুই আরবিসি মানে হিমোগ্লোবিন, প্লেটলেট সবকিছুই। তাহলে যেই প্লেটলেট ড্যামেজ হয়ে গেল, দে উইল বি সিকোয়েস্টার্ড ইন দ্য স্প্লিন এন্ড দে উইল বি রিমুভড। সো দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি। দেন সিমটম কি হবে? ক্লিনিক্যাল ফিচার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ পারপিউরিক স্পট। পারপিউরিক স্পট যেটা হবে এবং হেমোরেজিক লিশনস। এই যে পেটেকি, ইকাইমোসিস, পারপিউরা এইসব যে আছে না, all of them mean superficial bleeding. এবার সাইজ ওয়াইজ ডিফারেন্সিয়েট করা আছে যে কোনটা পেটেকি, কোনটা পারপিউরা, কোনটা ইকাইমোসিস, ঠিক আছে? পেটেকিটা সব থেকে ছোট, তারপরে পারপিউরা, তারপরে ইকাইমোসিস। সাইজ যত বাড়বে তত আমাদের ক্লাসিফিকেশন বেড়ে বেড়ে যাবে। তাহলে কি হবে? বিভিন্ন জায়গায় ব্লিডিং হবে, যেমন ধরো নোজ থেকে ব্লিডিং হলে আমরা এপিস্টেক্সিস বলবো, তারপরে তোমার ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে ব্লিডিং হবে তখন আমরা হেমাচুরিয়া বলবো। এখানে হেমাটেমেসিস মেলিনা হতে পারে, মানে জিআইটি থেকে ব্লিডিং হতে পারে। সব সুপারফিশিয়াল ব্লিডিং, মানে মিউকোসাল সারফেস দিয়ে ব্লিডিং হচ্ছে, যেখানে যেখানে there is a মিউকোসাল সারফেস সেখান থেকে ব্লিডিং হতে পারে। জিআইটি, তোমার নোজ, এটসেট্রা এটসেট্রা, ইভেন ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। তাহলে এগুলো হচ্ছে সব ফিচার্স অফ আইটিপি, ঠিক আছে? তো তোমাদের একটা হিস্ট্রি থাকবে যে একটা পেশেন্ট প্রেজেন্ট করেছে উইথ পারপিউরিক স্পটস। একটা পেশেন্ট ধরো বললো যে একটা 10-year-old boy suffering from acute respiratory infection has presented in the OPD with purpuric spots. নিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে কি ডায়াগনোসিস বলো, এবং ইনভেস্টিগেশন, প্যাথোফিজিওলজি, ম্যানেজমেন্ট সব বলো, তখন দ্য ডায়াগনোসিস উইল বি আইটিপি, তাই তো? তো ক্লিনিক্যাল ফাইন্ডিংস ফর ল্যাবরেটরি ফাইন্ডিংস আমাদের মুখস্থ রাখা দরকার নেই। ল্যাবরেটরি ফাইন্ডিং ফার্স্ট পয়েন্টিং হচ্ছে প্লেটলেট কাউন্ট, আমরা সবার আগে দেখবো উইল বি লো, কারণ থ্রম্বোসাইটোপেনিয়া। প্লেটলেট কাউন্ট যেই লো, তার মানে ব্লিডিং টাইম কি হবে? ব্লিডিং টাইম কি হবে? বেড়ে যাবে। ক্লটিং টাইম নর্মাল, ক্লটিং এ তো কোনো প্রবলেমই নেই, সব তো ব্লিডিং এ প্রবলেম। তারপরে কি হবে? টুনিকেট টেস্ট যদি করি, মানে ওই যেটা আমরা বললাম হেস ক্যাপিলারি ফ্র্যাজিলিটি টেস্ট, তাহলে টুনিকেট টাইমটা বেড়ে যাবে। কি বোঝা গেল?
এরপরে কিছু স্পেশালাইজ টেস্ট করতে পারো, যেটা আমরা করি না, সেটা হচ্ছে যে প্লেটলেটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিটা মেজার করে দেখতে পারো যে আইজিজি অ্যান্টিবডি কত বেড়ে গেছে। বাট দোজ আর ভেরি সফিস্টিকেটেড টেস্ট, উই আর নট ডুইং ইট ইউজুয়ালি। তো সিম্পল আউটডোরে বসে যে কোনো সেটআপে, যত ছোট সেটআপই হোক না কেন, এই 4টে টেস্ট দিয়ে ইউ ক্যান অলওয়েজ সে যে দ্য পেশেন্ট ইজ হ্যাভিং আইটিপি। ঠিক আছে। আরেকটা করতে পারো, তোমরা বোন ম্যারো করে দেখতে পারো, যে তোমাদের সাসপিশন হচ্ছে যে সত্যি আইটিপি নাকি এখানে আমরা বুঝতে পারছি না যে আইটিপি হয়েছে না অন্য কিছু হয়েছে, প্লেটলেট কাউন্ট কম দেখছো, তোমরা কজ খুঁজে পাচ্ছ না, তখন একটা ইউজুয়ালি ইন এল্ডারলি পেশেন্ট, মানে ধরো একটা 80 ইয়ার কি একটা 60 ইয়ার ওল্ড পেশেন্টের তখন আইটিপি সাসপেক্ট করছি যখন, তখন একটা অ্যাসোসিয়েটেড বোন ম্যারো করে দেখে নিতে হবে যে ওখানে এই যে প্লেটলেটটা কমে গেল, ইজ ইট বিকজ অফ আইটিপি নাকি কোনো লিউকিমিয়া বা কিছু হলো যে কারণে প্লেটলেট প্রোডাকশনই কম হচ্ছে, তাই প্লেটলেট কাউন্ট কমে গেছে। সো দ্যাট ইজ ফর এল্ডারলি পেশেন্টস। কিন্তু নর্মালি যে এরকম সিমটমস নিয়ে যদি প্রেজেন্ট করে একটা বাচ্চা আসে বা একটা 20 ইয়ার্সের একজন কেউ আসে 20-30 ইয়ার্সে, তখন আমরা ইউজুয়ালি বোন ম্যারো লাগে না। ট্রিটমেন্ট তোমাদের প্যাথোলজিতে আসবে না, তাও মানে জাস্ট এটা বলার জন্য যে 30,000-এর বেশি কাউন্ট হলে আমরা ইউজুয়ালি কোনো কিছু করি না। 20 to 30 হলে আমরা উইদাউট যদি সিভিয়ার ব্লিডিং হয় তাহলেও আবার কিছু করি না। আর 20 to 30 এর মধ্যে যদি সিভিয়ার ব্লিডিং স্টার্ট হয়ে যায় বা যদি প্লেটলেট কাউন্ট 20 কমে যায়, তখন আমরা ফার্স্ট লাইন হচ্ছে কর্টিকোস্টেরয়েড, সেকেন্ড লাইন হচ্ছে স্প্লেনেক্টমি। মানে এটা ইম্পর্টেন্ট এই জন্য যে প্লেটলেট কমে গেল আর দুম করে প্লেটলেট ট্রান্সফিউশন করে দিলাম, দ্যাট ইজ নট দ্য মোডালিটি ফর ট্রিটমেন্ট। তো আমরা ইভেন আপ টু 20,000 আমরা ওয়েট করে দেখতে পারি উইদাউট, যদি সিভিয়ার ব্লিডিং না হয়। তারপর যদি আমরা এস্টাবলিশ করতে পারি যে দিস ইজ ডিউ টু আইটিপি, তখন ইনস্টেড অফ গিভিং স্ট্রেট অ্যাওয়ে প্লেটলেটস, আমরা কর্টিকোস্টেরয়েড উইল বি দ্য ফার্স্ট লাইন। ওটা তোমার কর্টিকোস্টেরয়েড কেন দেবো? স্টেরয়েড দিলে এই ইমিউন মিডিয়েটেড ডিস্ট্রাকশনটা বন্ধ করে দেবে, তাই তো? স্টেরয়েড দিলে ইমিউনিটি সাপ্রেসড হয়ে যাবে, তখন এই ইমিউন মিডিয়েটেড ডিস্ট্রাকশনটা বন্ধ হয়ে যাবে। নেক্সট, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। কি সেই জিনিসটা কি? দ্যাট ইজ দ্য কমন ইন অ্যাডাল্টস। কাদের হয়? এইচআইভি, নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভ্যাসকুলাইটিস এটসেট্রা। এটা কিরকম ভাবে প্রেজেন্ট করবে? এটার হচ্ছে এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? পেন্টাড অফ সিমটমস। ইয়াং অ্যাডাল্টসে হবে, মোর কমন ইন ফিমেলস। নিয়ে হবেটা কি? একটা পেশেন্ট অ্যালং উইথ থ্রম্বোসাইটোপেনিয়া কি কি থাকবে দেখো? হিমোলাইটিক অ্যানিমিয়া থাকবে, ফিভার থাকবে, নিউরোলজিক্যাল সিমটমস থাকবে, রেনাল সিমটমস থাকবে। মানে প্লেটলেট কম, তার সাথে হিমোলাইটিক অ্যানিমিয়া, ফিভার, নিউরোলজিক সিমটমস, রেনাল সিমটমস। ঠিক আছে? এই 5টা যদি ফরমেশন হয়, দ্যাট ইজ কল্ড পেন্টাড অফ সিমটমস, তখন আমরা এটাকে বলবো থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। ঠিক আছে? মেকানিজমটা কি হয়? there is deficiency of ADAMTS13। সেটা আবার কি? it is a protein। ADAMTS কি করে দেখো? ADAMTS13 ওটার কাজটা কি? ওটার কাজ হচ্ছে এই যে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর যেটা আছে, যেটা আমি একটু আগে বলেছি, it allows platelet to stick to the endothelium। বলেছি তো, ওই ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরটা is normally in the form of monomer, মানে পলিমার ফর্মে থাকে, ওটাকে ভেঙে মোনোমার ফর্মে আনে হচ্ছে ADAMTS13। মোনোমার ফর্মে যদি আসে তাহলে নর্মাল অ্যাক্টিভিটি অফ ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর উইল বি এনশিওর্ড। ADAMTS13 যদি ডেফিসিয়েন্সি হয়, অ্যাজ ইন আ কেস অফ থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, তাহলে কি হবে? there will be large polymers of von Willebrand factor। তাতে করে কি হবে? এক গাদা প্লেটলেটকে একসাথে অ্যাগ্রিগেট করিয়ে দেবে, তাহলে যতটা দরকার নেই তার থেকে বেশি অ্যাগ্রিগেশন হবে। তাতে করে কি হবে? ইট উইল গিভ রাইজ টু, কি হবে যদি প্লেটলেট অ্যাগ্রিগেট করে যায়? তাহলে কি হবে? ব্লিডিং হবে না থ্রম্বোসিস হবে? থ্রম্বাস ফর্মেশন হবে। তাহলে নামটা যদিও থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক, তাহলে এখানে ব্লিডিং হচ্ছে না, ফর্মেশন হয়ে যাচ্ছে থ্রম্বাস। কারণ প্লেটলেটটা যে কমে যাচ্ছে, কমে গিয়ে প্লেটলেট ইজ গেটিং ইউটিলাইজড টু ফর্ম থ্রম্বাস। তাই প্লেটলেট কম কিন্তু ব্লিডিং হচ্ছে না, কারণ প্লেটলেটটাকে ইউটিলাইজ করে দেওয়া হয়েছে টু ফর্ম থ্রম্বাস। সো দেয়ারফর দ্য নেম ইজ থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক। বুঝলে? তাহলে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা কিন্তু লং পেশেন্ট এসেছিল একবার। তোমরা তো পেশেন্ট ফলো করো নিশ্চয়ই নাকি? এই কয়েকদিন মানে কিছু বছরের মধ্যেই থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা দিয়েছিল, সেখানে ওই সিমটমটা এইগুলো দেওয়া ছিল, নিউরোলজিক সিমটম, তার সাথে তোমার রেনাল কমপ্লিকেশন, তার সাথে তোমার হচ্ছে হিমোলিসিস অ্যান্ড ফিভার, এরকম নিয়ে পেশেন্ট এসছে
অ্যান্ড তুমি দেখছো লো প্লেটলেট, তখন তোমরা ভাববে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। পারপিউরা উইল স্টিল বি দেয়ার, কারণ পেশেন্টের ব্লিডিং স্পটস থাকবে অন দ্য স্কিন। থ্রম্বোটিক মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি মানে এই যে থ্রম্বাসটা এখানে ফর্ম হচ্ছে ডিউ টু অ্যাবসেন্স অফ ADAMTS13 and due to formation of von Willebrand factor polymers, ওটা গিয়ে সার্কুলেশনের মধ্যে বিভিন্ন ছোট ছোট ক্লট ফর্মেশন করে দিচ্ছে। তো মাইক্রো সার্কুলেশন মানে ছোট ছোট ক্যাপিলারিজ, সেই ক্যাপিলারিজের মধ্যে যখন থ্রম্বাস ফর্মেশন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। অ্যাঞ্জিও মানে ভেসেল, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি মানে ওই ভেসেলের মধ্যে তোমার ক্লট ফর্মেশন হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার নিজেরা বলো, তাহলে এখানে কি হবে? ফার্স্ট ইনভেস্টিগেশন প্লেটলেট, ওই চারটে ইনভেস্টিগেশন সবসময় ভাববে। তাহলে প্লেটলেট কি হবে? কমবে না বাড়বে? কি হবে? প্লেটলেট কাউন্ট উইল বি লো, ব্লিডিং টাইম ইনক্রিজড, ক্লটিং টাইম নর্মাল। আর কি করব? ইউরিন অ্যানালিসিস করব, কারণ আমি বলেছি রেনাল অ্যাবনর্মালিটি হচ্ছে। তাহলে রেনাল অ্যাবনর্মালিটি কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য আমরা ইউরিন অ্যানালিসিস করব। ইউরিন অ্যানালিসিস করলে আমরা দেখতে পাবো এক্স্যাক্টলি কি অ্যাবনর্মালিটি হয়েছে ইন দ্য কিডনি। কর্টিকোস্টেরয়েড কেন দুটোতেই ট্রিটমেন্ট এক? বিকজ ইট ইজ আফটার অল ইমিউন পাথওয়ে, তো কর্টিকোস্টেরয়েড আমরা দেব। আর এগুলো পরের স্টেপস আছে, প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিটরস, স্প্লেনেক্টমি এটসেট্রা এটসেট্রা, এগুলো অনেক পরের ব্যাপার। আচ্ছা, থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে, থ্রম্বোসাইটোসিস যেটা আছে সেটার মধ্যে আমাদের দুটো আছে, প্রাইমারি, সেকেন্ডারি। থ্রম্বোসাইটোসিস মানে প্লেটলেট বেড়ে গেছে, এটা তোমাদের শর্ট নোট আসতে পারে, জাস্ট এই কয়েকটা নাম বলে দিতে হবে যে থ্রম্বোসাইটোসিস মানে হচ্ছে প্লেটলেট বেড়ে গেছে, নর্মাল প্লেটলেটের কাউন্ট হচ্ছে এত, ওখান থেকে যদি বেড়ে যায় তাহলে উই উইল বি কলিং ইট থ্রম্বোসাইটোসিস। আর দিস আর দ্য মোটামুটি এই কজেস। ডিটেলসে যাচ্ছে না, তোমরা পড়ে নেবে। আচ্ছা, এবার লাস্ট টপিক অফ আওয়ার ডিসকাশন হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সির মধ্যে কি আছে তোমরা নিজেরাও জানো, যে মোস্টলি আমরা ফার্স্ট ইয়ারেও পড়েছি, এখনো জানি যে হিমোফিলিয়া এ বি von Willebrand disease, hemophilia A B von Willebrand disease, they come under congenital factor deficiency, and acquired এর মধ্যে আমি বলেছি liver disease, vitamin K deficiency and disseminated intravascular coagulation. Acquired disease এ তোমাদের নেক্সট একটা টপিক ক্লাস আছে, তখন ওটা ডিসকাশন হবে, ওটা আজকে বলবো না। লিভার ডিজিজ কেন? বিকজ এই যে একটু একটা চার্ট দেখালাম যেখানে 1 2 3 4 করে 13 অবধি ছিল, সেখানে মোস্ট অফ দেম আর সিক্রেটেড ফ্রম দ্য লিভার। তাই লিভার ডিজিজ হলে clotting pathway will be affected. So that is one of the acquired diseases of coagulation. আর DIC কি সেটা তোমরা জানবে, it is a important topic, and factor vitamin K deficiency. এবারে দেখো acquired coagulation disorders, এটা আমি বলছি না আজকে, এটা পরের দিনে উনি বলবেন। DIC যেটা মেইন ব্যাপার হচ্ছে there is a systemic activation of coagulation, ঠিক আছে, সিস্টেমিক অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন। কি হবে সেখানে? থ্রম্বাস ফর্মেশন থ্রু আউট দ্য সার্কুলেশন। ওই যে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি বলেছি, সেখানে স্মল ভেসেলের মধ্যে তোমার থ্রম্বাস ফর্মেশন হবে, এখানে থ্রু আউট দ্য সার্কুলেশন যদি থ্রম্বাস ফর্মেশন হয়ে যায়, দেন দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ DIC। ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ডিসেমিনেটেড মানে থ্রু আউট দ্য বডি, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন মানে বিভিন্ন জায়গায় থ্রম্বাস ফর্মেশন হয়ে গেছে, দ্যাট ইজ DIC। লেট আস কাম টু মোর ইম্পর্টেন্ট টপিক, হচ্ছে কনজেনিটাল কোয়াগুলেশন ডিসঅর্ডার্স। তার মধ্যে এগুলো আছে। ফার্স্ট টপিক হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি জিনিস? ডেফিসিয়েন্সি অফ 8 and 9। 8 হচ্ছে হিমোফিলিয়া A, 9 হচ্ছে হিমোফিলিয়া B, and then we also have হিমোফিলিয়া C, very rare but it is also there, ওটা হচ্ছে ফ্যাক্টর কত? 11। তো তাহলে আমাদের হিমোফিলিয়া ডেফিনেশন হচ্ছে there is congenital deficiency of clotting factors, ঠিক আছে। যদি A হয় তাহলে deficiency of 8। আচ্ছা, ওয়ার্ডটা কিন্তু deficiency বলবে না, বলবে যে congenital deficiency or decreased amounts of clotting factor। একদম deficiency হতে পারে, অ্যামাউন্টটা অনেক ডিক্রিজড হতে পারে, ঠিক আছে। তো তাহলে সেটা যদি ডেফিসিয়েন্সি হয়, দেন উই আর কলিং ইট হিমোফিলিয়া। হিমোফিলিয়ার মধ্যে
আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইট ইজ অ্যান এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে, এক্স লিঙ্কড রিসেসিভ। এক্স লিঙ্কড রিসেসিভ কেন? ইট ইজ মানে ফ্যাক্ট হিমোফিলিয়া এ অ্যান্ড বি যদি হয় তাহলে হচ্ছে যে the gene is located on the long arm of কোথায় X chromosome, gene is located on the long arm of X chromosome. Hemophilia C যেটা which is very rare সেটা কিন্তু it is not an X-linked recessive disorder, সেটা হচ্ছে factor 11 deficiency যদি হয় that is an autosomal recessive disorder কারণ it is located on chromosome 4. তাহলে hemophilia predominantly is an X-linked recessive except hemophilia C that is your X-linked recessive, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের জানতে হবে যে কি ফ্যাক্টর ডেফিসিয়েন্সিটা কেন হচ্ছে। তো তখন আমরা মোটামুটি একটা জেনে রাখবে দেয়ার আর লট অফ জেনেটিক অ্যাবনর্মালিটিস গোয়িং অন। জেনেটিক অ্যাবনর্মালিটিস মধ্যে কি আছে, ওখানে তোমার ডিলিশন হতে পারে, ফ্রেম শিফট মিউটেশন হতে পারে, ওখানে তোমার হচ্ছে যে পয়েন্ট মিউটেশনের মধ্যেই ডিলিশন পড়ছে, তো মেবি ক্যান বি পয়েন্ট মিউটেশন, ট্রান্সলোকেশন, তো নানা রকম জেনেটিক অ্যাবনর্মালিটিস হতে পারে অন দ্য এক্স ক্রোমোসোম, যার জন্য তোমার হিমোফিলিয়া হচ্ছে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এইটা এক্স লিঙ্কড রিসেসিভ, এই কথাটা মানেটা কি? এক্স লিঙ্কড রিসেসিভ মানে ফিমেলরা আর ক্যারিয়ার্স। এক্স লিঙ্কড রিসেসিভ মানে কি দুটো এক্স এর মধ্যে দুটোই যদি অ্যাফেক্টেড হয় তাহলেই দ্য ফিমেল উইল বি অ্যাফেক্টেড বাই দ্য ডিজিজ। তো মোস্টলি একটা এক্স অ্যাফেক্টেড হয় তাহলে মোস্টলি দে আর ক্যারিয়ার্স। কিন্তু মেলে যদি একটা এক্সেই তোমার প্রবলেম থাকে তাহলে মেল আর গেটিং অ্যাফেক্টেড বাই দ্য ডিজিজ, তাই তো। ওয়াই তো তোমার একটা এক্স চলে আসা মানে তোমার হচ্ছে অ্যাফেক্টস মেলস। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ক্যারিয়ার আর ডিজিজের মধ্যে ডিফারেন্স কি? ক্যারিয়ার হলে there will be either very low symptoms or normal, আর ডিজিজ অ্যাফেক্টেড হয়ে গেলে ফুল ফ্লেজেড ডিজিজ উইল বি ম্যানিফেস্টেড। তাহলে এই ছবিটা দেখো কি হচ্ছে, এক্স লিঙ্ক, তাই তো। মাদার নর্মাল, ফাদারের হেমোফিলিয়া আছে, মাদার নর্মাল কিন্তু ফাদারের হেমোফিলিয়া আছে, তাহলে কি দাঁড়াবে? ফাদারের যে ওয়াই ক্রোমোজোম, সেই ওয়াই ক্রোমোজোমটা ওর যে সানে ট্রান্সমিটেড হবে, আর মাদার থেকে সানে আসবে এক্স ক্রোমোজোম। তো মাদারের তো নর্মাল, মাদারের এক্স নর্মাল আছে, ফাদারের ওয়াইটা নর্মাল আছে, তাহলে যে সান হবে এই পার্টিকুলার কাপলের তাদের দে উইল নট বি অ্যাফেক্টেড, তাই তো। ওয়াই গুলো ফাদার থেকে ওয়াই যাচ্ছে সেই ওয়াই নর্মাল আছে, আর মাদার তো এমনি নর্মাল, তো মাদারের এক্স আসছে, তাহলে দ্য সানস উইল বি নর্মাল। কিন্তু যে ডটার্স হবে, অল দ্য ডটার্স উইল ক্যারি দ্য জিন, কারণ মাদারের থেকে ফাদারের থেকে দুজন, একটা এক্স মাদারের কাছ থেকে আসবে, একটা এক্স ফাদারের কাছ থেকে আসবে, তো তাহলে একটা এক্স আসা মানেই দে উইল বিকাম affected by the gene, they will become carriers, বুঝতে পারলে। 50% নর্মাল, 50% ক্যারিয়ার যদি বাবার হিমোফিলিয়া থাকে, মা নর্মাল থাকে। এটা কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়, মানে এটা জিজ্ঞেস করবে। আর আরেকটা হচ্ছে যদি ধরো ফাদার ইজ নর্মাল বাট দ্য মাদার, মানে মাদার কন্টেন্স হিমোফিলিয়া জিন, তখন কি হবে যে মাদারের থেকে যেহেতু এক্স ক্রোমোজোমটা আসছে তোমার সানে, সেই জন্য যেটা হবে যে 50% চান্স যে সান উইল হ্যাভ হিমোফিলিয়া অ্যান্ড 50% চান্স হবে যে ডটার উইল ক্যারি দ্য হিমোফিলিয়া জিন, বুঝতে পারলে। ডটারের কাছে একটা এক্স আসবে মায়ের কাছ থেকে, একটা এক্সই আসবে কারণ আরেকটা এক্স আসবে বাবার কাছ থেকে, তো ডটার উইল হ্যাভ দ্য হিমোফিলিয়া জিন, সেজন্য ডটার উইল বিকাম ক্যারিয়ার আর দ্য সান উইল বি অ্যাফেক্টেড, কারণ সানের কাছ থেকে স্ট্রেট হবে মাদারের এক্স জিনটা চলে আসছে। কি বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো? ওকে, নেক্সট হিমোফিলিয়া বি ইজ আগেন ওই একই মেকানিজম, কি তোমার বিভিন্ন ট্রান্সলোকেশন, পয়েন্ট মিউটেশনস, ডিলিশন, ডুপ্লিকেশন এটসেট্রা হচ্ছে জিনের মধ্যে। ক্লিনিক্যাল ফিচার মেন হচ্ছে ডিপ ব্লিডিং, তাই তো, পারসিস্টেন্ট ব্লিডিং। ওখানে যেমন কেটে যাচ্ছে, ক্লট হচ্ছে না, একটু চেপে টেপে দিলে আবার ক্লট বন্ধ হয়ে গেল, এখানে হচ্ছে পারসিস্টেন্ট ব্লিডিং। এই ব্লিডিং ওইভাবে বন্ধ হবে না, তাই তো। একটা ধাক্কা লাগলো, এমন ব্লিডিং শুরু হয়ে গেল, মাসলের মধ্যে ব্লিডিং, জয়েন্টের মধ্যে ব্লিডিং, তাই এগুলো ওইভাবে বন্ধ হবে না। অ্যান্ড
It is usually present at birth, but usually it becomes apparent after several years. So treatment, এই যে দেখো এবার এটা ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন আমাদের 5%ও যদি তোমার ক্লটিং ফ্যাক্টরের লেভেল থাকে পার্সেন্টেজ, তাহলেও কিন্তু তোমার মানে মেজর ইনজুরি হলেও ইট উইল রিজাল্ট ইন মাইল্ড ব্লিডিং। তো তার মানে লেস দেন 1%, এই যে আমি ডেফিনেশনটা একটু আগে বলতে বললাম, তো ডিক্রিজড অ্যাক্টিভিটি অর অ্যাবসেন্স এরকম বলতে বলেছিলাম। তো একদম 1%-এর কম যদি চলে যাচ্ছে অ্যাক্টিভিটি, তাহলে গিয়েই তোমার হচ্ছে সিভিয়ার ব্লিডিং টেন্ডেন্সি হচ্ছে। আর ইভেন 5%ও যদি থাকে তাহলে কিন্তু there is usually mild bleeding. এটা বলতে পারবে কি হচ্ছে তাহলে? প্লেটলেট কাউন্ট, হিমোফিলিয়াতে প্লেটলেট কাউন্ট নরমাল, ব্লিডিং টাইম নরমাল, ক্লটিং টাইম কি হবে? প্রলং। এপিটিটি পিটির মধ্যে কোনটা বাড়বে? এপিটিটি, কারণ ফ্যাক্টর 8 there is intrinsic pathway. তাহলে সিম্পল। ম্যানেজমেন্ট কি করবে? ফ্যাক্টর 8 দেবো, ফ্যাক্টর 8 নেই তো ফ্যাক্টর 8 দেবো। আর যে কোনো ব্লিডিং, যে কোনো সার্জারি হওয়ার আগে আমরা ব্লাড ট্রান্সফিউশন করে রাখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে ভন উইলিব্রেন্ড ডিজিজ, এটা লাস্ট টপিক। ভন উইলিব্রেন্ড ডিজিজের কি কাজ, মানে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরের কি কাজ? প্লেটলেটটাকে কোলাজেনের সাথে বাইন্ড করতে হেল্প করবে। আরেকটা ফাংশন হচ্ছে তুমি যেটা বলছো, ফ্যাক্টর 8 কে স্টেবিলাইজ করবে। ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর যদি না থাকে তাহলে ফ্যাক্টর 8 উইল গেট র্যাপিডলি ডিগ্রেডেড। তাহলে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর থাকার জন্য ফ্যাক্টর 8 কে স্টেবিলাইজ করছে, তার সাথে প্লেটলেটটাকে বাইন্ড করতে সাহায্য করছে টু দা সাবএন্ডোথেলিয়াল কোলাজেন। তাহলে যদি ওটা ডেফিসিয়েন্সি হয় তাহলে প্যাথোজেনেসিসটা তোমরা এই ছবিটা এঁকে দেবে, এই ছবিটা নিয়ে এই যে ফ্যাক্টর 8 এর সাথে কোরিলেশনটা বলবে, আর প্লেটলেট যে এখানে অ্যাটাচ করছে সেটা বলবে, নিয়ে বলবে দুটো ফ্যাক্টরই গেটিং এফেক্টেড, দ্যাট ইজ দ্য প্যাথোজেনেসিস। এই যে নর্মালি কি হয়, নর্মালি এটা এক্স ক্রোমোজোমে ফ্যাক্টর 8 আছে, এটা ক্রোমোজোম 12 এ হচ্ছে তোমার ভন উইলিব্রেন্ড ডিজিজ, ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর আছে। এখান থেকে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর 8 কে স্টেবিলাইজ করে দিল। যদি ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর না থাকে তাহলে ফ্যাক্টর 8 রিলিজড হলো, নিয়ে র্যাপিডলি ইট ইজ গেটিং ডিগ্রেডেড because there is no von Willebrand factor to protect factor 8. So that is the cause of bleeding. Classification আছে 1 2 3 বলে। 1 হচ্ছে mild symptoms, সরি 1টা মাইল্ড নয়, 1টা হচ্ছে partial decrease, ওই মোটামুটি 50% ডিক্রিজ হয়। টাইপ 2 তে হচ্ছে that is the তোমার কোয়ালিটেটিভ ডিফেক্ট, মানে ফ্যাক্টরটা আছে কিন্তু there is qualitative defect, it is actually the mild form। আর এটা হচ্ছে একদম মোস্ট সিভিয়ার ফর্ম, মানে there is a marked deficiency। তাহলে প্রথমটায় যেটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ডিক্রিজ, তারপরটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিক্রিজ, আর থার্ডটা হচ্ছে সব থেকে সিভিয়ার, দ্যাট ইজ দ্য মার্কড ডিক্রিজ। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ভন উইলিব্রেন্ড ডিজিজ। তারপরে ক্লিনিক্যাল সিমটম কি হবে? আমরা জানি ব্লিডিং হবে, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং গুলো মেনশন করে দেবে কি ব্লিডিং হয় না হয় এটসেট্রা। এবারে ল্যাব ফাইন্ডিংসটা বলো কি হবে? ল্যাব ফাইন্ডিংস কি হবে? প্রথম কথা বাড়বে, কারণ ও তো প্লেটলেট অ্যাগ্রিগেট করতে দিচ্ছে না। ক্লটিং টাইম কি হবে? ক্লটিং টাইম নর্মাল থাকবে, তো ফ্যাক্টর 8 এর তো ডেফিসিয়েন্সি হয়নি, ফ্যাক্টর 8 যা আছে তাই আছে, ওটা ডিগ্রেড হয়ে যাচ্ছে তাই ব্লিডিং হচ্ছে, কিন্তু তাহলে পিটি নর্মাল, মানে ক্লটিং টাইম নর্মাল। ক্লটিং টাইম যদি কোনো পেশেন্ট নর্মাল হয় তাহলে পিটি এপিটিটি অ্যাবনর্মাল হওয়ার কোনো চান্স নেই। তাহলে পিটি এপিটিটি ক্লটিং টাইম সব নর্মাল, ব্লিডিং টাইম বেড়ে গেছে। আর পজিটিভ টুনিকেট টেস্ট বাড়বে, কেন বাড়বে? আগেন প্রাইমারি হিমোস্টেসিস হচ্ছে না, তাহলে পজিটিভ টুনিকেট টেস্ট উইল বি পজিটিভ ইন দিস কেস। আর ম্যানেজমেন্ট কি করবে? এখানে আগেন তুমি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর দেবে, ট্রান্সফিউশন অফ প্লাজমা করবে, আর ডেসমোপ্রেসিন ইজ ইউজ। ডেসমোপ্রেসিন কেন ইউজ করা হয় জানো? ইট stimulates the endothelial cells to produce von Willebrand factor. Von Willebrand factor is produced by the endothelial cells. Factor 8 and other factors, they are produced mostly by the liver. তাহলে desmopressin দিলে endothelial cells কে stimulate করবে to produce factor কি? von Willebrand factor. এখানে কিছু নাম আছে, প্যারাহিমোফিলিয়া একটা নাম আছে, অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে ভাইভাতে, প্যারাহিমোফিলিয়া মানে জানো? তখন বুঝতে পারে না লোকে, তখন the answer is it is deficiency of factor 5. ওটার সাথে হিমোফিলিয়া সম্পর্ক নেই, জাস্ট একটা নাম দিয়েছে, ফ্যাক্টর 5 ডিফিসিয়েন্সি হলে আমরা ওটাকে বলছি প্যারাহিমোফিলিয়া। সামারি আমি আর এটার মধ্যে যাচ্ছি না, যা বলেছি সেটাই এখানে মেনশন করা আছে। ব্লিডিং ডিসঅর্ডার, প্লেটলেট ডিসঅর্ডার কি বলবো না, ব্লিডিং, ক্লটিং। ব্লিডিং এর মধ্যে
ভেসেল ওয়াল অ্যাবনর্মালিটিস, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিসিয়েন্সি, কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি। কোয়ালিটেটিভের মধ্যে এই তিনটে আছে, প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার্স, কোয়ান্টিটেটিভের মধ্যে প্লেটলেট কমে যাওয়ার জন্য যেটা হয়েছে, আর ক্লটিং এর মধ্যে তোমার আছে কনজেনিটাল, অ্যাকোয়ার্ড। কনজেনিটালের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হিমোফিলিয়া এ বি, ভন লিব্রেন ফ্যাক্টর, অ্যাকোয়ার্ডের মধ্যে ভিটামিন কে ডেফিসিয়েন্সি, লিভার ডিজিজ আর ডিআইসি।